अच्छा
কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং আমাদের কর্পোরেট এই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং আপনারা অনার্স সেকেন্ড ইয়ারে কিছু পাঠ পড়ছিলেন। সাবজেক্ট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। আগেরটা স্টপ। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই চ্যাপ্টারে যে লেখেন, কথা বলেন না। এখানে যেগুলো আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে, দ্রুত লেখেন। ওটা শেষ। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার শুরু হইছে। ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং কি হলো স্যার, বুঝলাম না। আপনাদের কথা কি দিছিলাম আমি? হ্যালো। দ্রুত লাগে না? কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স, implies tax, অন্তর্নিহিত ট্যাক্স, and tax এই সাবজেক্টটা অনেক মজার আছে। and tax arbitrage, ট্যাক্স অঙ্ক মজার। আমার সবচেয়ে মানে বিরক্তিকর সাবজেক্ট হচ্ছে এইটা। সেকেন্ড ইয়ারে কেমনে পার করলাম। সেকেন্ড ইয়ারের প্রত্যেক চ্যাপ্টারই করা আছে। নন ট্যাক্স কস্ট আপনাকে প্রত্যেক চ্যাপ্টার করে নাই? না স্যার, দুইটা না করা ছিল, বাদ দিয়েছিলেন। ওই আপনারা মনে হয় কইছেন, হ্যাঁ এলে বাদ দিয়ে দিছেন। আপনারা চ্যাপ্টার শুরু করার আগে তো জানি না জান কোন চ্যাপ্টারতে কোশ্চেন করব, কোন চ্যাপ্টারতে না করব। মনে করছে আপনারা কইছেন, বাদ দিয়েছে। যা হ্যাঁ 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 তার এগুলো কি প্রশ্ন করা লাগবো নাকি? বুঝতেছি না তো। দেখেন না ভাই, এগুলো চ্যাপ্টারের নাম। অঙ্ক করছেন না, এই চ্যাপ্টারের নাম ঠিক না। এগুলো করছেন? এই এতগুলো চ্যাপ্টার না কইছে তোকে না বই তো খুলছি স্যার, সবগুলো চ্যাপ্টারের নাম লিখতেছে কে? চলো যাই। দেখেন আমার লেখা শেষ। প্রত্যেক চ্যাপ্টার নিয়ে এখন অল্প অল্প আলোচনা করো। এখানে চ্যাপ্টার আছে আপনার 8টা, ঠিক আছে? এখানে চ্যাপ্টার আছে 8টা। মাল্টি ন্যাশনাল ট্যাক্স প্ল্যানিং। হ্যাঁ, থিওরি কটা? কোনো থিওরি নাই, প্রত্যেক চ্যাপ্টারে অঙ্ক আছে। কি তাহলে এই বইয়ে বাদ। স্যার বইতে সবগুলো ম্যাথ। এই দেন এই বই বাদ করলাম স্যার। কথা বলেন না, শুরু করতে দেন আমারে। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, ঠিক আছে? এখানে আমার প্রথম চ্যাপ্টার হইল কি আমার ইন্ট্রোডাকশন আপনার আলোচনা করা হইব করের
ইন্টারডাকশনটা আলোচনা করা হইব, করের প্রাইমারি স্টেজ এবং এখানে লাস্টে কিছু অঙ্ক টঙ্ক আছে। তারপরে ইন্টার ইন্টারটেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং, অন্তর্বর্তীকালীন কর, অর্থাৎ কোম্পানি যে বছরের মাঝামাঝি সময় যে করগুলো দেয় ওটা কিভাবে দিব এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স, কর্পোরেট করের ফলাফল সমূহ, ঠিক আছে, ইমপ্লাইজ কর, নিহিত কর, এন্ড ক্লায়েন্ট পেমেন্টস অর্থাৎ মক্কেল এবং ট্যাক্স ট্রাইব্যুনাল, কর সালিসি, কর যদি না দেন, ঠিক আছে, ওটা ট্রাইব্যুনালে যাবো, ওই ট্রাইব্যুনালে গেলে ওইখানে কিভাবে কি করবেন ওই সম্পর্কে এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। নন টেক কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং, ঠিক আছে, এখানে বলতেছে কর পরিকল্পনার অকর ব্যয় সমূহ, ঠিক আছে, অর্থাৎ ট্যাক্স প্রদান করার সময় যে সকল ট্যাক্স গুলার থেকে আপনার ছাড় পাবেন ওই সংক্রান্ত হিসাবগুলো এখানে আলোচনা করো। তারপর দেখেন ইম্পর্টেন্ট অফ মার্জিনাল ট্যাক্স রেট এন্ড ডাইনামিক ট্যাক্স প্ল্যানিং কনসিডারেশন, অর্থাৎ প্রান্তিক করের হার গুরুত্ব, প্রগতিশীল কর পরিকল্পনা বিবেচ্য বিষয়সমূহ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা নতুন। কর্পোরেট কম্প্রেহেনশন প্ল্যানিং, কর্পোরেট পারিতোষিক পরিকল্পনা, ঠিক আছে। লাস্ট হলো মাল্টি ন্যাশনাল ট্যাক্স প্ল্যানিং, বহুমাত্রিক কর পরিকল্পনা, ঠিক আছে, বহুমাত্রিক কর পরিকল্পনা। এই চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলা মূলত পক্ষে আপনার কিছু নতুন কনসেপ্ট প্লাস কিছু আপনার ফিনান্সের যে চ্যাপ্টার গুলা করছিলেন, প্রিন্সিপাল অফ ফিনান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং যেটা আরেকটা চ্যাপ্টার করছিলেন না অ্যাকাউন্টিং থিওরি, ওইখানে কিছু অঙ্ক প্লাস ট্যাক্স রিলেটেড কম্বিনেশন করে এই বইটা আপনার করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমরা আজকে আলোচনা করতেছি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, ঠিক আছে। আমি চ্যাপ্টারে চলে যেতেছি, ইন্ট্রোডাকশন, আপনারা চলে যান। আপনাদের কথা দিচ্ছিলাম না এরপর এক সাবজেক্ট পড়াবো না, দেখেন, কারণ এক সাবজেক্ট পড়লে আমার কান জ্বালাপালা করে দেন আপনারা, স্যার 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 অন্য সাবজেক্ট কবে পড়ুন কবে পড়ো, ঠিক আছে। ট্যাক্স, ট্যাক্স কি ধারণা দেন। ট্যাক্স কি, আমি যদি একটা কথা লিখি আপনার সাথে সাথে লিখে, ট্যাক্স ইংরেজি শব্দ, ঠিক আছে, ট্যাক্স শব্দের উৎপত্তি, বুঝি না, ট্যাক্স বলতেছে তো ভালো লাগে না, ট্যাক্স বলতেছে ইংরেজি শব্দ, ঠিক আছে, এবং এই যে ট্যাক্স শব্দটা আছে এটা আগত আগত হইছে ফার্সি শব্দ থেকে, ফার্সি শব্দের কি হইছে ট্যাক্স আইছে, ঠিক আছে। ট্যাক্স বা ট্যাক্সার, দেখেন ট্যাক্স অথবা ট্যাক্সার, ট্যাক্সার শব্দ থেকে যার অর্থ ট্যাক্সার শব্দ থেকে যার অর্থ হলো ধার্য করা। ট্যাক্স অর্থ কি, ধার্য করা, ধার্য করা, অথবা বলতেছে আদায় করা। ট্যাক্স অর্থ কি আদায় করা, আদায় করা, অথবা ট্যাক্স অর্থ কি চার্জ করা, চার্জ করা, ঠিক আছে। ট্যাক্স অর্থ কি চার্জ করা, তার মানে এই ট্যাক্স চার্জ কার উপরে করে, এই ট্যাক্স চার্জ করে জনগণের উপরে, এই ট্যাক্স চার্জ করে ব্যবসায়ীদের উপরে, ট্যাক্স চার্জ করে কাদের উপর, ব্যবসায়ীদের উপর, ঠিক আছে। তো আমরা যারা ব্যবসায়ী আছি তারা কি করি, সরকারের ট্যাক্স প্রদান করি বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য সরকার কর্তৃক ধার্যকৃত কি করি, ট্যাক্স প্রদান করি, সরকার কর্তৃক ধার্যকৃত ট্যাক্স প্রদান করি, ঠিক আছে। জাস্ট ট্যাক্সের একটা সংজ্ঞা লিখতেছি আপনার বই থেকে, দেখেন প্রথম যে সংজ্ঞাটা আছে টাউইস যে সংজ্ঞাটা দিছে, জাস্ট ওই সংজ্ঞাটা আমি লিখতেছি, দেখেন এটা না, সেলিগম্যানের সংজ্ঞাটা লিখতেছি, এই সংজ্ঞাটা মোটামুটি সুন্দর আছে। দেখেন কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা না করে, কোনো বিশেষ সুবিধা
সুবিধা প্রত্যাশা না করে কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা না করে সর্বসাধারণ 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 স্বার্থে ব্যয় নির্বাহের জন্য কোনো ব্যক্তি সরকারকে বাধ্যতামূলক যে অর্থ প্রদান করে তাকে ট্যাক্স বলে। সংজ্ঞাটা একটু বুঝেন, তাকে ট্যাক্স বলে। দেখেন, কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা না করে আপনারা যে ট্যাক্স দিবেন, আপনার সরকার থেকে কোনো বিশেষ সুবিধা পাইবেন এই আশা সরকারের ট্যাক্স দিবেন না। কারা দেয়? সর্বসাধারণের স্বার্থে দিবেন। আপনি ট্যাক্স দিবেন দেশের জনগণের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য, ঠিক আছে? জনসাধারণের স্বার্থে ব্যয় নির্বাহের জন্য কোনো ব্যক্তি কে দিব? কোনো ব্যক্তি দিব। কারে দিব? সরকারে দিব। কোনো সুবিধা প্রত্যাশা না কইরা সরকারকে বাধ্যতামূলক ভাবে যে অর্থ প্রদান করতে হয় তাকে ট্যাক্স বলে। ট্যাক্স আপনার বাধ্যতামূলক ভাবে দিতেই হবে। ট্যাক্স না দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ব্যবসা করতে হলে আপনার সরকারের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কেন দিবেন এটা কোশ্চেন করতে পারবেন না, যেহেতু দেশের আইন আছে, আইন অনুসারে আপনার যতটুকু ট্যাক্স দেওয়ার দরকার ঠিক অতটুকু ট্যাক্স দিবেন। এবং ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো সুবিধা প্রত্যাশা করতে পারবেন না সরকার থেকে। এবং এই ট্যাক্স দিবেন আপনি দেশের উন্নয়নের লেগা, জনসাধারণের স্বার্থে দিবেন, আপনি ট্যাক্স দিবেন, ঠিক আছে? এবং এই ট্যাক্সের টাকা দিয়া সরকার কি করতেছে? সরকারের ব্যয় নির্বাহ করতেছে, জনগণের কল্যাণ সাধনের জন্য কি করতেছে? কাজ করতেছে এই ট্যাক্সের মাধ্যমে। তো ট্যাক্স কি আমি বুঝাইতে পারছি? রেসপন্স করে। জি স্যার। ওকে, তারপর লাগেন করের বৈশিষ্ট্য। ঠিক আছে, এক নম্বর দেখেন, আমি রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। রাজস্ব আমি লিখতেছি 3 নম্বর পৃষ্ঠা থেকে। স্যার বাধ্যতামূলক প্রদেয়। ওই পৃষ্ঠায় গেছি গা। দেন বাধ্যতামূলক প্রদেয় মানে বাধ্যতামূলক দিতেই হইবে এটা। জি ভাই, লেখালে দেখেন ট্যাক্স কি? বাধ্যতামূলক প্রদেয়। দেশের আইন অনুসারে আপনার কি করতে হইব? বাধ্যতামূলক ট্যাক্স প্রদান করতে হইব, ঠিক আছে? শহরের ক্ষেত্রে সর্বনিম্ন আপনি 5,000 টাকা কি করতে হইব? ইনকাম ট্যাক্স প্রদান করতে হইব, ঠিক আছে? এবং অন্যান্য শহরের ক্ষেত্রে 5,000 এবং ন্যূনতম মানে 3,000 টাকা কি করতে হইব? আপনার ইনকাম ট্যাক্স কি করতে হইব? প্রদান করতে হইব, ঠিক আছে? 3,000 টাকার নিচে কি আপনি ইনকাম ট্যাক্স প্রদান করতে পারবেন না। ঢাকা শহরে থাকলে সর্বনিম্ন আপনার 5,000 টাকা দিতে হইব, অন্য শহরে থাকলে আপনার 3,000 টাকা কি করতে হইব? ট্যাক্স প্রদান করতে হইব, ঠিক আছে? এবং আপনার যদি আয় না হয়, জিরো আয় হয়, 0,0,0,0 ধরেন 1 টাকা আয় হয় নাই, ঠিক আছে? তাহলে আপনি জিরো ট্যাক্স প্রদান করতে পারেন, যেটা আমি দেই, ঠিক আছে? আমি কি করি? জিরো ট্যাক্স সাবমিট করি, ঠিক আছে? ট্যাক্স দেই না। টিন খুলছি,
কিন্তু আমার তো ট্যাক্স আসে না, যে ইনকাম হয়, তো আমি কি করি জিরো ট্যাক্স দেই। যদি আপনার 1 টাকাও ট্যাক্স আইসা পড়ে তাহলে আপনার কত টাকা দিতে হবে? 5,000 টাকা ন্যূনতম, ঠিক আছে। আর জিরো জিরো এলে আপনার কোনো টাকা দিতে হবে না, জিরো জিরোটা কি করবেন আপনি সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, ট্যাক্স কি করতে হয় আপনার? বাধ্যতামূলক কি করতে হবে? ট্যাক্সের টাকাটা আপনার ইয়ারে দিতে হবে সরকারে। এখানে আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না, কারণ আইন অনুসারে আপনার ট্যাক্স দিতে হবে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান। তারপর দেখেন রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। দেখেন, রাজস্ব আয় বলতে বুঝাইতেছে সরকার যে সকল সোর্স থেকে কি করে আপনার টাকা সংগ্রহ করে দেশ পরিচালনা করার জন্য, ওইটা হলো গিয়া রাজস্ব আয়। সাধারণত সরকার ট্যাক্স, ভ্যাট, কাস্টম ডিউটি, সাবসিডারি এই সোর্স গুলা কি করে থাকে? টাকা সংগ্রহ করে থাকে। এর মধ্যে অন্যতম একটা উৎসটা হইল ইনকাম ট্যাক্স বা ট্যাক্স, ঠিক আছে। তো রাজস্ব আয়ের যে সকল উৎস আছে ওই আয়ের মধ্যে একটা উৎস হইল ট্যাক্স, গুরুত্বপূর্ণ উৎস। এটা একটা বৈশিষ্ট্য ট্যাক্সের। 3 নম্বর দেখেন, প্রত্যক্ষ প্রতিদানহীন। প্রতিদানহীন প্রতিদানহীন সরকারের ট্যাক্স দিবেন কিন্তু কোনো প্রতিদান আশা করবেন না। প্রতিদান ছাড়াই কি করবেন? সরকারের ট্যাক্স দিবেন। সম্পত্তি স্থানান্তর, এটা একটু বুঝেন। যদি কেউ সম্পত্তি পান তাহলে সম্পত্তি নিতে চাইবেন না। সম্পত্তি স্থানান্তর করতে গেলে আপনার সরকারে কি করতে হইব? ট্যাক্স দিতে হইব, ঠিক আছে। আমি যতটুকু জানি আপনার সম্পত্তির যে ভ্যালু থাকবো ওইটার 15% কি করতে হইব? যে নাকি গ্রহণ করব সরকারে কি করতে হইব? ট্যাক্স দিতে হয়। 15% কি করবেন? ট্যাক্স দিবেন। মনে করেন আপনি 20 লাখ টাকা সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হইতেছে, তখন দলিল টলিল করবো, তখন সরকারে 15% দিতে হইব। 3 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর আপনার কি হইব? সম্পত্তি আপনার নামে স্থানান্তর হইব, ঠিক আছে। সম্পত্তি স্থানান্তরের ক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হইব। তারপর দেখেন, বিশেষ উদ্দেশ্য সাধনের হাতিয়ার। বিশেষ উদ্দেশ্য সাধনের হাতিয়ার। সরকারের যে ট্যাক্স গুলো আমরা দিতেছি, এই ট্যাক্স গুলা কত পার্সেন্ট কোন খাতে খরচ হইব এই সম্পর্কিত সরকারের নীতিমালা প্রণয়ন করা আছে। দেখেন, প্রত্যেক এলাকায় যে সম্পত্তিগুলা বিক্রি হয় ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কি করা হয়? ওই এলাকার শিক্ষা খাতের জন্য কি করা হয়? ব্যয় করা হয়। ওই এলাকার শিক্ষা খাতের জন্য কি করা? ব্যয় করা হয়। এবং দারিদ্র তহবিলের জন্য ব্যয় করা হয়, রোডের জন্য ব্যয় করা হয়, জাতীয় পর্যায়ে রোডের জন্য ব্যয় করা হয়। এরকম করে বিভিন্ন ধরনের স্ল্যাব তৈরি করা আছে। এই ট্যাক্সের টাকা কোন খাতে আপনার ব্যয় হইব ওটা বাজেটের কি করে দেয়? অ্যালোকেশন করে দেয়, ঠিক আছে। অনেক সময় বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য কি করে? আপনার ট্যাক্স প্রদান করে। যেমন পদ্মা সেতু যখন নাকি তৈরি হইব, এর আগে বইলা দিছিল আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল কল রেটের উপর ভ্যাট দেন। আমরা কিন্তু দিছি, আমরা ভ্যাট দিছি প্লাস সাবসিডারি ডিউটি দিছি। এই সাবসিডারি ডিউটি হলো বিশেষ সম্প্রসারক শুল্ক, ঠিক আছে। এটাও কোম্পানির উদ্দেশ্য আসলো জনগণের কাছে টাকা নিয়ে পদ্মা সেতুর একটা অংশ কি করব? খরচ নির্বাহ করব। দেখবেন ভ্যাট প্লাস সাবসিডারি ডিউটি আমরা দেই যখন নাকি আমরা কোনো যে প্যাকেজ কিনি। ওটা আসলে বিশেষ উদ্দেশ্য সাধারণ হাতিয়ার কি কর ব্যবহার করে, ঠিক আছে। তারপরে দেখেন 6 নম্বর পয়েন্ট দেখেন, কর জরিমানা বা দণ্ড নয়। কর জরিমানা বা দণ্ড নয়। অর্থদণ্ড নয়। অর্থদণ্ড নয়, ঠিক আছে। এখানে খেয়াল করেন, আপনি যে কর দিতেছেন এটা কিন্তু আপনার উপরে জরিমানা করা হইতেছে না, জোর জবরদস্তি করে নেওয়া হইতেছে না।
ঠিক আছে, অর্থদণ্ডও না। দেশের আইন অনুসারে কি করতে হইতেছে, আপনারে কর প্রদান করতে হইতেছে। যেহেতু আপনি দেশের নাগরিক, দেশে ব্যবসা করতেছেন, তো সেহেতু কি করবেন, আপনার কর প্রদান করতে হবে। ঠিক আছে। 8 নম্বর থাকে কর নির্ধারণের বিধান। কর নির্ধারণের বিধান। আচ্ছা, একটা পড়া লিখছে, পরের টাকা লিখছে, সমস্যা নাই। তারপর দেখেন কর নির্ধারণের বিধান হলে গিয়া আপনার কর নির্ধারণের বিধান অনুসারে যেই বছরের কর ওই বছরই আপনার প্রদান করতে হবে। যেই বছরের কর ওই বছরে কি করতে হবে, প্রদান করতে হবে। যেমন ধরেন এখানে আমি বলতেছি আপনার আয় বছর হলো গিয়া 2019-20 আয় বছর হলো 19-20, কিন্তু আপনার কর প্রদান করার বছর হইব 20-21। অর্থাৎ আপনি 19-20 যে আয় করছেন ওটা পরবর্তী বছরে কি করবেন, আপনি প্রদান করবেন। তো কর নির্ধারণের বিধান হলো এইটা, যেই বছরের আয় ওই বছরে আপনার কি করতে হইব, আপনার কর বিবরণীতে প্রদর্শন করবেন। প্রদর্শন কইরা এর পরের বছর নভেম্বরের 9 তারিখের আগে মনে হয় আপনার এই টাকাটা কি করতে হইব, সরকারি কোষাগারে কি করতে হইব, জমা দিতে হইব। ঠিক আছে। তো কর নির্ধারণের ক্ষেত্রে যে সকল বিধি নিষেধ আছে ওই বিধি নির্দেশগুলো আপনার কি করবেন, পালন কইরা সরকারি কোষাগারে কি করবেন, করের টাকা প্রদান করবেন। তারপরে দেখেন আরোপকারী। 8 নম্বর পয়েন্ট দেখেন আরোপকারী। আরোপকারী, ঠিক আছে। দেখেন আরোপকারী বলতে বুঝাইতেছে রাষ্ট্রীয় বৈধ সরকার বা তার প্রতিনিধি কেবল কর আরোপ করতে পারে। অর্থাৎ সরকার কর আরোপ করে, সরকার কর আরোপ করে, অথবা সরকারি প্রতিষ্ঠান আইন অনুসারে, সরকার অথবা সরকারি প্রতিষ্ঠান আইন অনুসারে কি করব, আপনার উপর কর আরোপ করতে পারবো। অন্য কেউ আপনার উপর কর আরোপ করতে পারবো না। যেমন আমরা যে সকল পণ্য সামগ্রী কিনতেছি বিভিন্ন জায়গা থেকে, ওইখানে আমরা 15% কি করতেছি, ভ্যাট দিতেছি। এবং অনেক ক্ষেত্রে আমরা কি করতে, সরকারের সরাসরি করও প্রদান করতেছি। যেমন গাড়ি কিনতে গেলে আপনার সরকারের সরাসরি কর দিতে হইব, কর দিয়ে কি করতে হবে, গাড়ি করতে হবে। ঠিক আছে। 9 নম্বর দেখেন পয়েন্ট হলো করদাতা। করদাতা, ও কোশ্চেনটা 16 সালে এসেছে। দেখেন করদাতা দেশে জনসাধারণ, দেখেন কর কে কি দিব, জনসাধারণ। ঠিক আছে, জনসাধারণ কর দিব, অথবা কি দিব, অংশীদারি ফার্ম আমরা কর দিব। অংশীদারি ফার্ম বলতে আমরা বুঝাইতেছে যখন 2 বা ততোধিক ব্যক্তি, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ক্ষেত্রে 10 জন মিলে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কি করতে হইব, কর দিতে হইব। তারপর করকে দিব, কোম্পানি দিব, করকে দিব, কোম্পানি দিব। ঠিক আছে, কোম্পানি দিব, কোম্পানি কর প্রদান করব। এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে ওইগুলো কি করব, কর প্রদান করব। স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে তারাও কি করব, সরকারে কর প্রদান করব। অবিভক্ত হিন্দু পরিবার, দেখবেন হিন্দুদের মধ্যে জয়েন্ট ফ্যামিলি আছে, যেখানে একজন কর্তা থাকে, ওই ফ্যামিলির পক্ষ থেকে ওই কর্তা কি করব, যে পারিবারিক আয় ব্যয় আছে ওইখান থেকে কি করব, কর প্রদান করব। ব্যক্তি সংঘ কি করব, কর প্রদান করব। কোন সমিতি টমিতি বা অন্য কোনো সংস্থা যদি থাকে তারাও কি করব, কর প্রদান করব। আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি করদাতা হিসেবে গণ্য করা হইব। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান আইন সৃষ্ট প্রতিষ্ঠান, সে সকল প্রতিষ্ঠানও কি করব, সরকারে কর প্রদান করতে হইব। মূলত পক্ষে এইগুলাই ছিল আমার করের বৈশিষ্ট্য, এইগুলো ছিল কি আমার করের বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছেন? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, সহজ আছে হ্যাঁ, এই চ্যাপ্টারটা আপনার মোটামুটি এই যে ইম্পর্টেন্ট থিওরি গুলো আছে না, আপনার বইতে পড়ছিলেন পুরো বইতে, ওইখান থেকে বাছাই করে থিওরি দেয়া এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমরা একটা বা দুইটা আলোচনা করে আমরা এই চ্যাপ্টার ম্যাথে চলে যাবো। অল্প কয়েকটা ম্যাথ আছে, ম্যাথ গুলো আপনারা আগে করেন নাই কা, ম্যাথ আছে 15টা। ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমি আমার কথা রাখছি, আমি 2টা চ্যাপ্টার স্টার্টিং করতে পারছি। ঠিক আছে, চলতে থাকবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
ওকে স্যার দুইটা বই কাছে রাখবেন, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং আর স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে? জি স্যার